স্বাগত আমাদের বিশেষ আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সহকারী কমিশনারের উদ্যোগে বদলে গেছে রাজশাহী পবা উপজেলা ভূমি অফিস, হয়ে উঠছে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্কুলগুলোতে চালু হয়েছে নিজস্ব উদ্যোগে দুপুরের খাবার কর্মসূচি, উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের। ক্যান্সার চিকিৎসার জন্য কমছে রাজধানী ও বিদেশ নির্ভরতা, কমছে চিকিৎসার খরচ, রোগীদের ভোগান্তি। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত। সরকারি সেবার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস। মানুষের ভোগান্তি নেই, নেই দালালের উৎপাত, সেবা পাওয়া নিয়ে নেই কোনো অভিযোগ। একজন সহকারী কমিশনারের আন্তরিকতায় বদলে গেছে সবকিছু। সেবাদানের ক্ষেত্রে ভূমি অফিসের সহকারী কমিশনার শাহাদাত হোসেনের সৃজনশীল উদ্যোগ প্রশংসা পাচ্ছে সবার। এ টেবিল ও টেবিল ঘোরার হয়রানি নেই, শৃঙ্খলাবদ্ধভাবে বসে আছেন সেবা নিতে আসা মানুষ, একে একে সেবা পাচ্ছেন সবাই। অফিসের কর্তা ব্যক্তি সমাধানের পথ বাতলে দিচ্ছেন সবাইকে। রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার নিজেই উপস্থিত তাদের সামনে। এই ব্যবস্থায় আমূল বদলে গেছে অফিসটির। আগের মতো ভোগান্তি নেই সেবাগ্রহীতাদের। এটা শুধু আমার কথা না, যারা আসছে বা যারা এই ভূমি অফিসের সাথে যোগাযোগ রাখে সবাই বলতে পারবে যে আসলে একটা ভিন্ন মাত্রা, আগের এবং বর্তমানের কার্যক্রমে একটা ব্যাপক পরিবর্তন আছে। মনের কথাটা বলতে পারছি স্যার, আমাদের এখন তো ঘুরতে হয় না, আপনার আসে তো পেয়ে যাচ্ছি। 2 বছর আগে এই কার্যালয়ে যোগ দেওয়ার পর সেবা নিতে আসা মানুষের হয়রানি দেখে সহকারী কমিশনার শাহাদত হোসেন সিদ্ধান্ত নেন দোতলার অফিস কক্ষ থেকে নিচে নেমে আসার। সেবাগ্রহীতাদের জন্য একটা টিন শেড করে নিয়েছেন, নাম দিয়েছেন মাটির মায়া। লোকজনকে যদি আমি সরাসরি ডিল করি তাহলে বিষয়টা কর্মচারীদের জন্য যেমন সহজ হয়, পাশাপাশি ওই মানুষগুলোর জন্য সহজ হয় আমার কাছ থেকে সরাসরি সেবাটা নেওয়া। আর কোনো বিষয়ে যদি সরাসরি আমার সাথে যোগাযোগটা করতে পারে মানুষ, পাবলিক সরাসরি অফিসারের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে তার সমস্যা অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যাবে। সেবাগ্রহীতাদের সুবিধার জন্য চালু করা হয়েছে হেল্প ডেস্ক, সেবাঙ্গন। মানুষ তথ্য পাচ্ছেন এখান থেকে। কর্মচারীদের গলায় গলায় ঝুলছে পরিচয়পত্র। কার কাছে কি সেবা পাওয়া যাবে তা সহজেই বুঝতে পারছে মানুষ। জমির নামজারি, খতিয়ান, বন্দোবস্ত নিতে কি করণীয়, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সব তথ্য লেখা আছে বাইরে টাঙানো বোর্ডে। যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, যে আমি অত্যন্তভাবে আনন্দিত যে পবাতে যে কাজটা হচ্ছে, এটা প্রতিটা উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয় যারা আছেন তাদের প্রত্যেকের করা উচিত। আগে জমির কাগজপত্র খুঁজে পাওয়া ছিল দুষ্কর। এই ভোগান্তি এড়াতে সহকারী কমিশনার রেকর্ড রুমের 1.5 লাখের মতো নথি ক্রমানুসারে সাজিয়ে প্রতিটির সঙ্গে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। এখন যে কোনো নথি 1 মিনিটের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব। সুন্দরভাবে এই নথিগুলো সর্টিং করেছি। অনেক দিন সময় লেগেছে আমাদের এই নথিগুলো ইয়ার ওয়ারি এবং সিরিয়াল ওয়ারি সাজিয়ে আমরা 100 করে বান্ডিল তৈরি করে আমরা 3টা আলাদা রেকর্ড রুম তৈরি করেছি, প্রথমা, দ্বিতীয়া এবং তৃতীয়া। সহকারী কমিশনার শাহাদত হোসেনের এসব সৃজনশীল উদ্যোগে গতি এসেছে ভূমি অফিসের কাজেও। নতুন প্রক্রিয়ায় 7 মাসে 2000-এর বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হয়েছে। আগের 7 মাসে এর সংখ্যা ছিল 1000-এর কম। গত 1 বছরে মামলা নিষ্পত্তি হয়েছে 173টি। এর আগের 1 বছরে হয়েছিল মাত্র 40টি। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শাহাদাত হোসেন, কথা বলছি তার সঙ্গে। স্বাগত শাহাদাত হোসেন। আমরা দেখলাম যে এই যে ভূমি অফিসের কার্যক্রমটাকে একটা গতি আনার জন্য এবং মানুষের উপকারে যাতে আসে সেই জন্য একটা সৃজনশীল উদ্যোগ আপনি নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসাযোগ্য। কিন্তু এই উদ্যোগটি নেয়ার পেছনে নিশ্চয়ই আপনি শুরু থেকেই এরকম হয় নাই যে আপনি ওখানে গিয়ে বসলেন আর সাথে সাথে মনে হলো এরকম একটা কাজ করি। নিশ্চয়ই অভিজ্ঞতার দিক থেকেই আপনি একটা নতুন কিছু করার চিন্তা করেছেন। সেই জায়গাটা একটু জানতে চাই যে কখন মনে হলো যে বাড়তি কিছু দরকার মানুষের জন্য। আপনাকে ধন্যবাদ। এখানে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসলে ভূমি অফিসে কাজ করতে গিয়ে প্রত্যেকটা অফিসারের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে একজন অফিসার প্রশাসনে যোগদান করার পরে তার প্রথম পোস্টিং হয় কোনো একজন জেলা প্রশাসকের কার্যালয়ে। তো ওখানে একটা পরিবেশ থাকে, আর তারপরে ওখান থেকে যখন তিনি
সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়িত হয়ে একটি ভূমি অফিসে যান, সেখানকার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এবং সেটি একটি স্বতন্ত্র অফিস এবং ওই অফিসের প্রধান হিসেবে তাকে কাজ করতে হয়। তো সেখানে চ্যালেঞ্জগুলো থাকে অন্যরকম, কাজের পরিবেশ থাকে অন্যরকম, স্টেক হোল্ডারও আলাদা। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি নতুন ওই অফিসে গিয়ে আমার স্বাভাবিকভাবেই বুঝতে এবং পরিবেশটা একটু দেখে শুনে নিতে একটু সময় লেগেছে। প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে ভূমি অফিসে কাজ করার যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটাকে মানুষের জন্য কিভাবে কাজে লাগানো যায় সেই দিকে নজর দেওয়া। তো আমি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমার ওখানে পবাতে আমার অফিসটা ছিল দোতলা, তো আমার চেম্বারটিও ছিল দোতলায়, আর নিচ তলায় আমাদের সহকর্মী যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বসতেন। তো ওখানে আমি বিভিন্ন সময় আমার চেম্বার ছেড়ে আমি নিচে কর্মচারীদের রুমে ঢুকে যেতাম র্যান্ডমলি। এটা যে কোনো সময়, কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কিছু ছিল না। অনেক সময় সকালে, একদম সকালে ঢুকে যেতাম অথবা বিকালে কোনো এক সময় ঢুকে যেতাম। প্রায় প্রতিদিনই কয়েকবার করে এই কাজ করতে গিয়ে আমি দেখলাম যে এক একজন কর্মচারীর টেবিলের পাশে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে, সেবা প্রার্থীরা জড়ো হয়ে আছে এবং বিভিন্ন বিষয়ে তাকে কর্মচারীকে বলার চেষ্টা করছেন। কর্মচারী হয়তো তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, কিন্তু একসাথে এত লোককে তার ডিল করা সম্ভব হচ্ছে না। আর যারা ওখানে এসছেন বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে আমি এক এক করে জিজ্ঞেস করা শুরু করলাম যে আপনি কে? যে আমি অমুক। আপনি কি জন্য এসছেন ভূমি অফিসে? আমাকে বলুন। আমি এসিলেন্ট, আমাকে বলুন। তো সেই ক্ষেত্রে যদি সে সরাসরি সেবা প্রার্থী নিজের কাজের জন্য এসে থাকে তো সে বলে, তো বলার পরে আমি দেখি যে কি বিষয় সেটা। আমি নিজে একটু চেষ্টা করি যে ঠিক আছে আপনি আমার সাথে আসেন, আমি দেখছি আপনার বিষয়টা। এরকম করতে গিয়ে আমি দেখলাম যে বেশ কিছু লোকজন ওখানে আসছে যারা নিজেদের কাজ নিয়ে আসে না, অন্যের কাজ নিয়ে আসে, যেটাকে ভূমি অফিসের ভাষায় দালাল বলা হয়ে থাকে। মিডলম্যান হিসেবে তারা কাজ করে, সেবা প্রার্থী এবং সেবাদাতা এদের মাঝখানে এরা কাজ করে। তো আমি দেখলাম যে এরা বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে অথবা প্রভাব খাটিয়ে অথবা বিভিন্নভাবে কৌশলে তাদের কাজটা ঠিকই আমাদের কর্মচারী বা কর্মকর্তার কাছ থেকে আদায় করে নিচ্ছে, কিন্তু এই সাধারণ লোকজন যারা তারা পিছনে পড়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এই কর্মচারীদের সাথে এই দালালদের বচসাও হচ্ছে, এক ধরনের মাঝে মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ এরকমও হচ্ছে। এগুলো আমাকে ফেস করতে হচ্ছে। তো এটা দেখে আমি আমার মাথায় আসলো যে এটা তো কর্মচারীর পক্ষে এত মানুষকে ডিল করা সম্ভব হচ্ছে না। আর বিভিন্ন সময় দেখছি যে কাজটা একজন লোক খুব সহজে আমার কাছ থেকে খুব সহজে পেয়ে যেত, বা আমি বলে দিতে পারতাম যে আপনি এইভাবে করেন বা এইভাবে আপনি এগিয়ে যান, সেই ক্ষেত্রে কর্মচারীর কাছে এসে দীর্ঘক্ষণ বসে থাকার পরও তার কাজ হচ্ছে না। তাহলে আমি ডিল করি বিষয়টা। আর আমি যদি ডিল করি তাহলে এই যে লোকটা মিডলম্যান হিসেবে এখানে এসছে অন্যের কাজ নিয়ে, সে অন্তত এখানে আসার সাহস পাবে না, কারণ আমাকে দেখলেই তো সে পালাবে। তো এই চিন্তা থেকে মাথায় আসলো যে আমি নিজে এদেরকে ডিল করতে পারি কিনা। তো মাঝখানে আমি আমার যে ওখানে শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যার আছেন, স্যারের আন্তরিক সহায়তায় এবং জেলা প্রশাসক মহোদয়ের সহায়তায় আমি ওখানে মাটির মায়া নামে জনগণের বসার জন্য একটা টিন শেড করেছি। তো ওই টিন শেডটা তৈরি হওয়ার পরে আমি এই দুইটা চিন্তাকে সমন্বয় করলাম যে যেহেতু টিন শেডটা মানুষের বসার জন্য হয়েছে, তো সেহেতু মানুষ যেহেতু ওখানে বসবে আমি ওখানেই বসি, লোকজনের সাথেই বসি। সেখানে এসে তারা আমাকেই বলুক যে কি কাজ তাদের, তাহলে তাদের কর্মচারীর কাছে যেতে হবে না, আমার কাছ থেকেই পেয়ে যাবে। আর যদি কর্মচারীর কাছে যেতে হয় তাহলে আমিই দেখে পাঠাবো। আচ্ছা, এই বিষয়টা তখন আস্তে আস্তে শুরু করলাম এবং আমি দেখলাম যে এটার ফিডব্যাকটা খুব ভালো হচ্ছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় মানুষের প্রতিক্রিয়াটা, এবং আমি ওখানে একটা রেজিস্টার মেনটেন করা শুরু করলাম যে কে কী কাজের জন্য আসছেন, তার নাম ঠিকানা লেখা থাকছে, তার মোবাইল নাম্বার লেখা থাকছে, এবং কি কাজের জন্য এসছেন, কি প্রতিকার তাকে দেওয়া হচ্ছে এটা লেখা থাকছে। যদি আমি তাৎক্ষণিক প্রতিকার দিতে না পারি তাহলে তাকে একটা নেক্সট ডেট দেওয়া হচ্ছে এবং একটা স্লিপে এই ডেটটা লিখে দেওয়া হচ্ছে যে আপনি এই ডেটে আরেকবার আসেন। তো এটা করে আমি ওই ডেটটা রেজিস্টারে লিখে রাখছি যাতে পরবর্তী ডেটের আগেই আমি তার জন্য কাজটা করে রাখতে পারি, এবং তাতে তার এটা করা খুব সহজ হয়েছে আমার জন্য, পাবলিকের জন্য খুব সহজ হয়েছে। আরেকটা কলমে আমি তার ফিডব্যাকটা, তার মন্তব্যটা লিখে রাখছি, তার কোনো মতামত বা পরামর্শ বা অভিযোগ থাকলে এখানে লেখা থাকছে।
এটা একটা অবশ্যই খুব চমৎকার উদ্যোগ এবং আমরা জানি যে ভূমি অফিস আমরা সাধারণভাবে শুধুমাত্র নামজারি বা কিছু কাজের কথার ক্ষেত্রেই ভূমি অফিসের বিষয়টা শুনি, কিন্তু যেটা আপনাকে আগেও বলছিলাম যে ভূমি অফিসটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের অনেক কিছু জটিলতা শুরু, এবং বাংলাদেশের যদি জুডিশিয়াল সিস্টেম দেখেন অন্তত ৮০% মামলা ভূমি কেন্দ্রিক বিরোধ থেকে হয়। সিভিল মামলায়ও হয় এবং অবশ্যই ক্রিমিনাল মামলায়ও হয়। দেখা যায় যে ভূমি নিয়ে বিরোধ সেটা শেষ পর্যন্ত একটা মারামারি এবং খুনাখুনিতে গিয়ে পড়ছে। তো সেখানে যদি এই সরকারের দিক থেকে সার্ভিসটাকে এরকম স্মুথ করা যায় তাহলে নিশ্চয়ই এটার একটা প্রভাব সেখানেও পড়বে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে যে দেওয়ানি এবং ফৌজদারি মামলাগুলো আছে এগুলোর অনেকগুলোরই উৎপত্তি ভূমি থেকে, এবং ভূমি বিরোধ শেষ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন ফৌজদারি অপরাধের রূপ নেয়, এরকম ঘটনা অনেক আছে। তো এটার সাথে অনেক বিষয় সম্পর্কিত আছে যে আপনার শুধু জনগণকে ভূমি অফিস থেকে ভালো সেবা দেওয়াটাই শেষ কথা নয়, পাশাপাশি এখানে জনসচেতনতার একটা বড় ঘাটতি আছে যে মানুষ অনেক ক্ষেত্রেই ভূমি আইন কানুন সম্পর্কে খুব ভালো অবগত না, যে তারা ঠিক বুঝতেও পারে না অনেক সময় যে কোথায় যাবে, কার কাছে যাবে, এবং অনেক ক্ষেত্রেই দরিদ্র লোকজন আইনজীবীদের ভালো আইনজীবীর পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও সেটা তাদের অর্থনৈতিক সামর্থ্যে কুলোয় না। তো এই ক্ষেত্রে এটা একটা ভালো হতে পারে যে ভূমি অফিস থেকে যদি সেবা দেওয়ার পাশাপাশি কিছুটা আইনি পরামর্শ দেওয়া যায় তাহলে এটা বেশ কিছুটা কাজে দিবে জনগণের জন্য, যে তাদের ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। আর যদি ভূমি অফিসের কাজে পুরোপুরি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় তাহলে আপনার ভূমি বিরোধ অনেক ক্ষেত্রেই কমে আসবে। এটা কিন্তু মোটামুটি এক ধরনের বলা যায় যে প্রতিষ্ঠিত সত্য হিসেবেই ধরা হচ্ছে যে ভূমির মূল জায়গাগুলিতে যদি আমরা স্বচ্ছতা আনতে পারি মালিকানার ক্ষেত্রে তাহলে হয়তো অনেক বিরোধী কমানো সম্ভব হবে, এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত মামলা জটের মতো যে বড় ইস্যু আছে আমাদের সামনে সেগুলিকেও অনেকখানি সমাধানের দিকে নিয়ে যেতে পারে। সাধারণত আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাব। এসে আপনার কাছ থেকে জানতে চাইব যে অসংখ্য ফাইল সেগুলি নানানভাবে ছড়ানো ছিটানো থাকে, সরকারি অফিসে গেলে এটা একটা চেনা চিত্র, কিন্তু আমরা অন্তত যতটুকু দেখলাম পবায় একটা অচেনা চিত্র, সেখানে সবগুলি ফাইল সুনির্দিষ্টভাবে সাজানো আছে। এই কাজটি করা কতটুকু চ্যালেঞ্জিং ছিল এবং এটা কিভাবে সম্ভব হলো সেইটা আপনার কাছ থেকে জানতে চাইব একটা বিরতি থেকে ফিরে এসে। আশার বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। সাথে আপনার কাছে আবার ফিরে আসছি যে এই যে আমরা দেখলাম যে পবায়ে ভূমি অফিসে যেই নথিগুলি আছে সেই নথিগুলি সাধারণত আমরা দেখি যে ইতস্তত বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু আপনার ওইখানে এটাকে সাজানো হয়েছে এবং সময়ের ভিত্তিতে সাজানো হয়েছে, আলাদা 3টি রুমও করেছেন আপনি। এই প্রক্রিয়াটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? কারণ নিশ্চয়ই নথিগুলি খুব সাজানো আগে ছিল না। হ্যাঁ, আমি ওখানে দায়িত্ব নেওয়ার পরে আমি নথিগুলো খুব এলোমেলো অবস্থায় পেয়েছি। এটি অনেক ভূমি অফিসেই এরকম রেকর্ড রুম অনেক জায়গায় থাকে না। তো এই ক্ষেত্রে আমি এটার কৃতিত্ব বা এটার মূল এটার অনুপ্রেরণা যদি বলি তাহলে বলতে হবে যে আমাদের ওখানে যে বিভাগীয় কমিশনার স্যার আছেন তিনিই হচ্ছেন এটার মূল নিয়ামক, এবং আমি স্যারের সঙ্গে কাজ করেছি তখন দেখেছি যে স্যার কোন বিষয়গুলোকে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে স্যার প্রথমেই যে কাজগুলোর কথা বলেছেন সেটা হচ্ছে যে ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টারপত্র আছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার এই খতিয়ানগুলো, তারপরে হচ্ছে আপনার ভূমি অফিসের বিভিন্ন যে খাস জমি বন্দোবস্ত, তারপরে আপনার জলমহাল ব্যবস্থাপনা, আপনার বালুমহাল ব্যবস্থাপনা, এগুলো প্রত্যেকটার উপর আলাদা আলাদা কিন্তু রেজিস্টার আছে এবং এগুলোকে বলা হয়ে থাকে ভূমি অফিসের প্রাণ। তো স্যারের কথা হচ্ছে যে রেজিস্টারগুলো যদি নির্ধারিত ফর্মে সঠিকভাবে বাদাই করা হয়ে থাকে এবং ঠিকভাবে আপ টু ডেট করা হয় তাহলে ভূমি অফিসের কাজ অনেক সহজ হয়ে যাবে। এটা একটা। আর সঠিকভাবে নথি ব্যবস্থাপনা, নথিগুলো কেস নথিগুলো যথাযথভাবে সিরিয়াল করে এবং বছর অনুযায়ী সাজিয়ে রাখতে পারলে তাহলে এই নথি খুব সহজেই খুঁজে পাওয়া যাবে, এখান থেকে কোনো নথি হারানোরও কোনো সুযোগ থাকবে না। এটা তো আমি ভূমি অফিসে গিয়ে স্বাভাবিকভাবে এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করেছি। রেকর্ড রুম তৈরি করেছি, আপনি যেমনটি বলেছেন যে আপনার আমার ওখানে প্রায় প্রতি মাসে
আপনার প্রচুর পরিমাণ ওখানে মিউটেশন হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে নথির সংখ্যা অনেক বেশি। তো এই নামজারি কেসের নথি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিবিধ মামলার কেসের নথি, তারপরে আছে হচ্ছে খাসজমি বন্দোবস্ত কেস, যেগুলো প্রত্যেকটা বন্দোবস্তের জন্য আলাদা কেস নথি হয়, তার সঙ্গে বিভিন্ন রেজিস্টার, উচ্ছেদ কেসের নথি, এই নথিগুলো সব মিলিয়ে আমার এখানে প্রায় 1 লক্ষেরও বেশি। তো এই নথিগুলো স্ক্যাটার্ড অবস্থায় ছিল। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 3টা রুম আলাদা করে রেডি করেছি, এবং রুমগুলোতে আমরা আলাদা করে র্যাক তৈরি করে তারপরে এই নথিগুলো বান্ডিল তৈরি করে সাজিয়ে রেখেছি, এবং বান্ডিলগুলো 100 নথির বান্ডিল তৈরি হয়েছে, এবং বান্ডিলের উপরে একটা করে টপ শিট দেওয়া আছে যে এই বান্ডিলে কত সালের কত সিরিয়ালের নথি আছে। আপনি খুব সহজেই এটা ফাইন্ড আউট করতে পারবেন। আর কোনো নথি যদি ইতিমধ্যে মিসিং হয়ে থাকে তাহলে সেই মিসিং নথির নাম্বারটাও ওখানে উল্লেখ আছে, অর্থাৎ এটা মিসিং, এটা আপনি খুঁজে লাভ হবে না, এরকম। তো এরকম করে আমরা এই বান্ডিল তৈরি করে প্রত্যেকটা বান্ডিলে আবার ট্যাগ লাগানো আছে, লেমিনেটেড ট্যাগ, এইভাবে আমরা সাজিয়েছি রেকর্ড রুম। এবং এই ক্ষেত্রে আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন বিভাগীয় কমিশনার স্যারের পাশাপাশি রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়। সব মিলিয়ে আমরা এই রেকর্ড রুমগুলো তৈরি করেছি। যখন আপনি নিচে বসা শুরু করলেন মাটির মায়া ঘরে, তখন যারা সেবা নিতে আসছো তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা নিশ্চয়ই এরকম ব্যবস্থা আগে দেখেন। হ্যাঁ, এটা অনেকেই আমাকে বলেছেন, এবং অনেকে এখানে এসে অবাক হয়েছেন যে ভূমি অফিসে যেখানে মানুষ বসা সেখানে স্বয়ং এসিলেন্ট বসা, এবং এসিলেন্ট বসে মানুষের কাছ থেকে একজন একজন করে শুনছেন যে কে কি কাজে এসছেন, কি সমস্যা নিয়ে এসছেন। তো এটা দেখে অনেকেই অবাক হয়েছেন যে অনেকে আমাকে এইভাবে বলেছেন যে আমরা তো স্যার অনেক সময় দেখেছি যে অফিসে এসে আমরা অফিসারের সাথে দেখাও করতে পারি না, অনেক সময় আমরা অফিস থেকে ঘুরে চলে যাই, স্যারকে ঠিকমতো অফিসে পাওয়া যায় না, বা কোন সময় আসলে পাওয়া যাবে আমরা জানি না। অনেক সময় এমনও ঘটে যে বিভিন্ন লোকজন বাইরের সেবাগ্রহীতাদেরকে বুঝিয়ে বিভিন্নভাবে অফিস থেকে বিদায় করে দেন। তো এটা তারা বলছেন যে এটা এর আগে কখনো তারা দেখেননি, এবং কেউ কেউ এটাকে এমনভাবে বর্ণনা করেছেন যে সরকারি অফিসের গেটের পাশে অফিসার বসে আছেন পাবলিকের কথা শোনার জন্য, এটা দেখতে পাচ্ছি, এটা বিশ্বাস করতে হবে আমার, মানে তারা বিশ্বাস করতে পারছে না, এরকম দেখেছি আর কি। তাদের প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। এই যে একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগটা যদি, কারণ সারা দেশে অসংখ্য এসিল্যান্ড অফিস আছে, সেগুলিতে যদি এটা একটা বলা যায় যে এটা একটা অনুসরণীয় উদ্যোগ, ফলে সেটা যদি রেপ্লিকেট করতে হয় তাহলে কি ধরনের উদ্যোগ নিলে এটা ছড়িয়ে দেওয়া সম্ভব, আপনার অভিজ্ঞতাটা? রেপ্লিকেট করার বিষয়ে যদি বলেন, রেপ্লিকেট করার একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে মানে হয়ে গেছে বলতে আমার জানা মতে, আমার মতো করে এরকম আরও অনেক এসিলেন্ট তাদের অফিসকে খুব ভালোভাবে পাবলিক ফ্রেন্ডলি, জনবান্ধব করে সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের অফিসে, এবং তারাও রেকর্ড রুম সাজিয়েছেন, তারাও আপনার এরকম করে হেল্প ডেস্ক তৈরি করেছেন, কোথাও কোথাও মানুষের বসার জায়গাও আছে, তারপরে তারা সার্বক্ষণিকভাবে সেবা দিচ্ছেন। হয়তো এরকমটা নাও থাকতে পারে যে সরাসরি ওখানে বসে প্রত্যক্ষভাবে সেবাটা দেওয়া, কিন্তু অনেক কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে এগুলোকে এক সূত্রে গাঁথা। এগুলো বিচ্ছিন্নভাবে অনেক জায়গাতে হয়েছে। আপনার রাজশাহী বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে প্রায় সব ভূমি অফিসে রেকর্ড রুম, হেল্প ডেস্ক, তারপরে আপনার রেজিস্টার বাদাই করা, এরকম অনেকগুলো কাজ হয়েছে। কিন্তু সারা দেশের সবগুলো অফিসকে বা সবগুলো উদ্যোগকে একটি জায়গায় নিয়ে আসা, এটা কেন্দ্রীয়ভাবে হওয়া দরকার, যেটা ভূমি মন্ত্রণালয় করতে পারে বা সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এটি করা যেতে পারে, এবং সেরকম উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। রাজশাহীর কথা তো বললাম, বিভাগের কথা, পাশাপাশি ইতিমধ্যেই আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রাম থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটিতে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয় উপস্থিত থাকবেন, এবং তার উপস্থিতিতে একটি ভিডিও কনফারেন্স হবে। ভিডিও কনফারেন্সে সকল বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলা প্রশাসকবৃন্দ এবং বেশ কয়েকজন এসিল্যান্ড, ইউএনও ওখানে উপস্থিত থাকবেন, যেটাতে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমি নিজে উপস্থিত থাকব এবং আমাদের অভিজ্ঞতার কথা ওখানে আমরা শেয়ার করব, যে কিভাবে আমরা কাজ করেছি আর কিভাবে আমাদের এই কাজগুলোকে অন্যান্য ভূমি অফিসে বাস্তবায়ন করা যায়। এই বিষয়ে
এইখানে ভূমি অফিসের কাজের ক্ষেত্রে একটা অভিজ্ঞতার কথা জানতে চাই যে ভূমির আসলে মালিকানা তো যেমন ব্যক্তি মালিকানা আছে, আবার সরকারও একটা বড় অংশের ভূমির মালিক। সেইটার রক্ষক হিসেবে আসলে প্রাইমারিলি কাদের দায়িত্ব? কারণ সরকারি ভূমির ক্ষেত্রে আমরা একটা বড় চ্যালেঞ্জ দেখি যে এটা সরকারের হাত থেকে অনেক ক্ষেত্রেই অনেক প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে দেখা যায় যে সেটা সরকারের হাতে থাকছে না। অনেক খাস জমি আমরা দেখি যে বেদখল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন কোন জায়গার উদ্যোগটা সবচেয়ে বেশি জরুরি? এটা সবচেয়ে বড় দায়িত্ব আইনে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে প্রত্যেক জেলার জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া আছে। কারণ হচ্ছে সরকারি জমি, আপনার খাস জমি যেটা আমরা বলি, সেটা কিন্তু রেকর্ডে জেলা প্রশাসকের নামেই থাকে। তো জেলা প্রশাসকের পক্ষে এখানে কাজটা করেন হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড। তো এসিল্যান্ড বাস্তবায়নের ক্ষেত্রে এসিল্যান্ডই মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো সেই ক্ষেত্রে এসিল্যান্ডের পক্ষে কাজ করে থাকেন তার যে সমস্ত ইউনিয়ন ভূমি সহকারী বা উপসহকারী কর্মকর্তা আছে, যাদেরকে আমরা তহসিলদার বলে থাকি। প্রাথমিকভাবে কিন্তু যে কোনো সরকারি জমি রক্ষণাবেক্ষণ বা আপনার দখল বেদখলের ক্ষেত্রে প্রাথমিক নজরদারিটা হচ্ছে এই ভূমি অফিসের। সেটা এসিল্যান্ড করতে পারেন বা এসিল্যান্ডের পক্ষ থেকে এই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা করতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ভূমি অফিসে আপনি খাস জমি রক্ষণাবেক্ষণ বলেন, আর হচ্ছে আপনার সঠিকভাবে সেবা দান করা, যেটা আপনারা আমার অফিসে দেখেছেন, এই কাজগুলোর জন্য কিন্তু খুব ভালো সাপোর্ট নেই। এইখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি ফেস করতে হয়েছে আমাকে এবং সবাই ফেস করে থাকেন, সেটি হচ্ছে পর্যাপ্ত এবং দক্ষ জনবলের ঘাটতি। আপনি এত পরিমাণ কাজ আপনাকে দেওয়া আছে ভূমি অফিসে এসিল্যান্ডকে, কিন্তু সেই তুলনায় তার জন্য যে পর্যাপ্ত জনবল দরকার, প্রশিক্ষিত এবং দক্ষ জনবল দরকার এই যুগের সাথে তাল মিলিয়ে, সেটি কিন্তু সেখানে নেই। অনেক ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আউটসোর্সিং করে বিভিন্নভাবে আমরা কাজ চালিয়েছি এবং আমার ক্ষেত্রেও কিন্তু দায়ী হয়েছে। আপনি যে রেকর্ড রুম দেখতে পাচ্ছেন সুন্দর, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমার যে অধীনস্থ ইউনিয়ন ভূমি অফিস ছিল, তহসিল অফিস, এই তহসিল অফিসের স্টাফ এবং হচ্ছে কিছুটা আউটসোর্সিং করে জনবল কাজে লাগিয়েছি, না হলে আমার পক্ষে সম্ভব ছিল না। তো এই জায়গাটাতে হাত দেওয়া দরকার যে আপনার জনবল যে কাঠামোটা আছে, অর্গানোগ্রাম যেটা আছে, সেই অর্গানোগ্রামটাকে এখনকার সময়ের উপযোগী করে তোলা, আর হচ্ছে সেটা হয়তো সময় সাপেক্ষ, তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অর্গানোগ্রামটা আছে সেই অনুযায়ী অন্তত জনবলটা পুরোপুরি দেওয়া। অনেক জায়গাতে পদ খালি, তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অর্গানোগ্রামটা আছে সেই অনুযায়ী অন্তত জনবলটা পুরোপুরি দেওয়া। অনেক জায়গাতে পদ খালি, লোক নেই, তো আপনার কাজটা করবে কে? হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং হচ্ছে এসিল্যান্ডের কাজটা আমরা যতটুকু দেখি খানিকটা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, আবার কোয়াসি জুডিশিয়াল কাজও তো তাকে করতে হয়। Right. কারণ এখানে আসলে সত্যিকার অর্থে একেবারে জুডিশিয়াল সিস্টেমেই কিছু কিছু কাজ আছে। ফলে এখানে আসলে লোকবল এবং একই সঙ্গে মানে যে যাতে ঠিকমতো সার্ভিস ডেলিভারিটা দেয়া যায়, সেক্ষেত্রে মানে আপনি যেটা বলছিলেন অর্গানোগ্রাম অনুযায়ী যদি মানুষকে এখানে পদায়ন করা যায় তাহলে নিশ্চয়ই সেবাটা ঠিকমতো পাবে মানুষ। সেটাই কারণ হচ্ছে আপনি যদি আপনার যদি জনবল না থাকে এবং সেই জনবল যদি আপনি যা করতে যাচ্ছেন, আপনি এখানে অনেক ইনোভেটিভ উদ্যোগ নেবেন, অনেক ক্রিয়েটিভ উদ্যোগ নেবেন। সরকার এখন ডিজিটাল বাংলাদেশ করছে এবং ভূমিকে ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করেছি। তো এই কাজগুলো করতে হলে সেই আপনার প্রশিক্ষিত জনবল তো দরকার। এখন যারা যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন, এদের অনেকেই আপনার এই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় নেই। তো তাহলে আপনি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কিভাবে করবেন, ওয়েবসাইট কিভাবে চালাবেন, ফেসবুকের পেজ কিভাবে চালাবেন আপনি এদেরকে দিয়ে? অবশ্যই তাদেরকে শিক্ষিত করে নিতে হবে। সাথে শেষ একটি জিনিস জানতে চাই যে সৃজনশীল কোনো কিছু করার ক্ষেত্রে আমরা দেখি যে সরকারের কাঠামোগত যে অবস্থান সেইখানে অনেক সময়ই হয়তো ইচ্ছা থাকলেও করা যায় না, কিন্তু আপনি যখন বাস্তবায়ন করছেন আপনার কি মনে হয় যে সরকার সৃজনশীল উদ্যোগকে কিভাবে দেখে? আমি এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি সরকারের পক্ষ থেকে সব রকমের সমর্থন এবং সহায়তা পেয়েছি। বিশেষ করে আমাদের রাজশাহীতে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক এবং এডিসি রেভিনিউ, তারপরে হচ্ছে আমি যে উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন। এবং আপনি জানেন যে প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি মন্ত্রিপরিষদ সচিব মহোদয়,
আমার অফিস ভিজিট করেছিলেন এবং ভিজিট করে প্রত্যেকটা জিনিস উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপরে কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়ে এসেছিলেন যে ঠিক আছে, এইভাবে যদি ভূমি অফিস বা সরকারি অফিস পরিচালিত হয় তাহলে রাষ্ট্রের প্রতিও জনগণের আস্থা বাড়বে এবং পাবলিকের হয়রানিও কমবে। সাদাত হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে করি যে মিডিয়া ভূমির মতো একটি অফ ট্র্যাকের বিষয়কে যেভাবে সামনে নিয়ে আসছে এবং মিডিয়া যে ইতিবাচক মানসিকতা নিয়ে এই বিষয়টাকে হাইলাইট করছে, ভূমি অফিসে জনগণের হয়রানি লাঘবের ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে এইগুলোকে যে তুলে ধরা হচ্ছে, এটাতে আমি মনে করি যে আমাদের মতো নতুন প্রজন্মের কর্মকর্তা যারা আছেন, সেটা ভূমিতে হোক বা বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে যেখানেই থাকেন, তারা উৎসাহিত হবেন, তারা ভালো কাজ করবেন এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি। ক্যান্সার চিকিৎসার জন্য রাজধানী ও বিদেশের নির্ভরতা কমছে। ঢাকার বাইরেও অনেক বড় শহরে সুলভে ক্যান্সার চিকিৎসা পাওয়া যাচ্ছে। এতে ভোগান্তি কমেছে রোগী ও তাদের স্বজনদের, খরচও কমেছে তাদের। আগে বগুড়া অঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকা বা প্রতিবেশী দেশ ভারতই ছিল একমাত্র ভরসা, কিন্তু খরচের কথা চিন্তা করে অনেকে কুলিয়ে উঠতে পারতেন না। তবে এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একই ছাদের নিচে মিলছে ক্যান্সারের প্রয়োজনীয় সব সেবা। আগের মতো আর দূর দূরান্তে ছুটতে হচ্ছে না রোগীদের। সরকারি হাসপাতাল হয়, চিকিৎসা খরচও কম এখানে। এখানকার চিকিৎসা ভালো, আমার বাইরে কোনো বাইরটা খালি আমি ওষুধটাই কিনি, আর সব কিছু এখানে আমি সুযোগ সুবিধা পাই আর কি। ভালো চিকিৎসা, ভালো কোনো পয়সাপাতি এখানে লাগে নাই, হয়তো বা ওই রেডিওথেরাপি দেওয়ার সময় লাগবে, সরকারি ফি যেটা সেটা দিতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক সব যন্ত্রপাতি রয়েছে এই হাসপাতালে, তাই সেবার মানও নিশ্চিত করতে পারছেন তারা। আমাদের এই হসপিটালে ক্যান্সারের সব রকম চিকিৎসা দেওয়া সম্ভব। ক্যান্সারের চিকিৎসা তিনভাবে করা হয়: অপারেশনের মাধ্যমে, রেডিওথেরাপির মাধ্যমে এবং কেমোথেরাপির মাধ্যমে। এবং 3 ধরনের চিকিৎসা আমাদের এখানে সম্ভব, যেটি সরকারি খরচে অন্যান্য স্থানের তুলনায় অত্যন্ত কম খরচে দেওয়া হয়ে থাকে এবং সেটি বিশ্বমানের চিকিৎসা। ক্যান্সার চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে এই হাসপাতালে, তাই সেবার পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন কর্তৃপক্ষ। সরকারের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার, এবং এরই অংশ হিসেবে আমাদেরও পরিকল্পনা রয়েছে এখানে এই সেবার আরও বিস্তৃতি ঘটানোর, যাতে করে এই উত্তরবঙ্গের বিরাট জনগোষ্ঠী এখান থেকে স্বল্প মূল্যে আরও ব্যাপক আকারে এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা এখান থেকে পেতে পারেন। সঠিক চিকিৎসা নিশ্চিত করতে রোগীদের তথ্য সংরক্ষণ করা হয় এই হাসপাতালে। পরবর্তী চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার সময় ফোনে জানিয়ে দেওয়া হয় রোগী ও তার স্বজনদের। অপারেশন, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, এই 3ভাবেই সাধারণত ক্যান্সারের চিকিৎসা করা হয়। এই 3 ধরনের চিকিৎসায় এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খুব স্বল্প খরচেই সম্ভব। এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য হাসপাতালে যেখানে 10 থেকে 20 গুণ পর্যন্ত খরচ হয়, সেখানে খুব অল্প টাকায় এই হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। এ বিষয়ে কথা বলতে বগুড়া স্টুডিওতে আছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক AKM আহসান হাবিব। কথা বলবো তার সঙ্গে। স্বাগত আহসান হাবিব। আমরা একটু জানতে চাই যে আপনাদের সেবা কি এবং কেন ঢাকায় বা অন্য জায়গায় না গিয়ে বগুড়াতে রোগীরা আসবেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ক্যান্সার চিকিৎসা কয়েকটি ধাপে করা হয়ে থাকে। যখন ক্যান্সার একজন রোগী ডাক্তার সাহেবের কাছে যান, ক্যান্সার ধরা পড়ে, তখন সাধারণত যদি অপারেশনের উপযুক্ত হয় তাহলে অপারেশন করে এটি ফেলে দেওয়া হয়। তারপরে অপারেশনের পরে রেডিওথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপির জন্য চিকিৎসা দেওয়া হয়। তো এই 3টিভাবে চিকিৎসা দেওয়া আমাদের হসপিটাল সম্ভব, কেননা আমাদের এখানে সার্জারি বিশেষজ্ঞ আছেন, প্যাথোলজি বিশেষজ্ঞ আছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন, আমাদের এখানে অনকোলজিস্ট আছেন, টেকনোলজিস্ট আছেন। সেই জন্য আমরা মনে করি উন্নত কোনো জায়গায় গিয়ে যেখানে অনেক বেশি খরচ হয় বেসরকারিভাবে, তার চেয়ে সরাসরি সরকারের দেওয়া এই প্রতিষ্ঠানে কম খরচের লোক চিকিৎসা নিতে আসতে পারে, এটি আমাদের আশা। যারা সেবা নিতে আসছেন তারা সাধারণত কোন এলাকা থেকে আসছেন আপনাদের এখানে?
আমাদের এখানে মূলত উত্তরবঙ্গে রোগী বেশি, তবে ক্যান্সার হাসপাতালে রোগীর চাপের কারণে রেডিয়েশন না নিতে পারা রোগী এখানে আসে। এমনকি যারা ভারতে চিকিৎসা নিতে যায় বিদেশে, সেখানে অনেক টাকা লাগে এবং সেখানে ভিড়ের কারণে ডেট হয়তো লম্বা সময় লাগে, সেসব রোগীরা চলে আসে। তবে মূলত উত্তরবঙ্গের দেশের উত্তরাংশের রোগীরাই এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এখানে যারা আসেন তাদের সঙ্গে তো আপনাদের কথা হয়, এই সেবা সম্পর্কে যারা সেবা গ্রহীতা তাদের মতামত কি? যারা সেবা নিতে আসেন এখানে, আমার ধারণা, আমার পর্যবেক্ষণ এবং আমার তাদের সঙ্গে কথা হয় সবসময়, তারা বেশ আশ্বস্ত এবং তারা খুশি। এই চাপটা যেহেতু ঢাকায় বেশি, ফলে এটা যদি ঢাকার বাইরে বগুড়ার মতো স্থানে আরো ছড়িয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই চিকিৎসার সেবাটা আরো ভালো করা সম্ভব মনে করেন? নিঃসন্দেহে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে আমাদের দেশের জন্য প্রায় 160টি বগুড়া মেডিকেল কলেজের মতো ক্যান্সার চিকিৎসা থাকবার কথা, কিন্তু গরিব রাষ্ট্র হিসাবে সদাশয় সরকার এতগুলো ব্যবস্থা করতে পারবেন না, এটাই আমাদের আশা, এটাই আমাদের ধারণা। তবে পর্যায়ক্রমে এই চিকিৎসা ব্যবস্থা বাড়াতে হবে, যেন দেশের সব অঞ্চলের সব শ্রেণী এবং পেশার মানুষ, এই দুঃখী মানুষ, এই চিকিৎসা ব্যবস্থা বাড়াতে হবে, যেন দেশের সব অঞ্চলের সব শ্রেণী এবং পেশার মানুষ, এই দুঃখী মানুষ এই চিকিৎসার আওতায় আসতে পারে। ডক্টর হাসান হাবিব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর হাসান হাবিবের সঙ্গে। এই সঙ্গে নিচ্ছি আশার বাংলাদেশের একটা বিরতি। আশার বাংলাদেশ শেষ করব নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বাড়ানোর উদ্যোগের খবর দিয়ে। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গেই টিফিন বাটি, বাড়ি থেকে স্কুলে খাবার নিয়ে আসা একরকম বাধ্যতামূলক। দুপুরে ক্লাসের বিরতিতে একসঙ্গে বসে বাড়ি থেকে আনা খাবার খায় শিক্ষার্থীরা। 20 আগস্ট থেকে নোয়াখালীর সুবর্ণচরের সব প্রাথমিক বিদ্যালয়ে এই নিয়ম চালু হয়েছে। আগে দুপুরে না খেয়ে থাকতো অধিকাংশ শিক্ষার্থী। স্কুল পরিদর্শনের সময় ক্লাসের শিক্ষার্থীদের অমনোযোগিতা, স্বাস্থ্যের বিষয়গুলো নজরে আসে সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদের। পরে স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের ডেকে স্কুলে খাবার আনার বিষয়ে উদ্বুদ্ধ করেন তিনি। শিশুদের দুপুরের খাবার দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে নেন অভিভাবকরাও। এরপরই চালু হয় এই ব্যবস্থা। আমরা বাড়ি থেকে স্কুলে আসার সময় খাবার নিয়ে আসি এবং দুপুরে সবাই একসাথে খাবার খাই না। সকালে বাড়ি থেকে আসার সময় দুপুরে খাবার স্কুলে নিয়ে আসি, গোলা বা বাসি খাবার খাই না। স্কুলে সবাই মিলে একসাথে খেতে খুব ভালো লাগে। দুপুরের খাবার স্কুলে খাওয়ার এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই ক্লাসে উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের, কমেছে ছুটি নেয়া বা স্কুল পালানো। পড়ার পর 100 ভাগ খাবার নিশ্চিত হওয়ার পর সে ছুটিটা আর এখন আর বাচ্চারা চায় না। কারো পেটে ব্যথা বা মাথা ব্যথা এরকম কোনো অজুহাতও নেই এবং ছুটিও চায় না। এমনকি গরিব পরিবারগুলো শিশুদের দুপুরের খাবার দেওয়ার ব্যাপারে এখন সচেতন। এই কর্মসূচি ধরে রাখার জন্য একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে এবং আমরা একটা রেজিস্টার বানিয়েছি। রেজিস্টারে স্কুল ভিত্তিক প্রত্যেক দিন স্কুলে কতজন শিক্ষার্থী উপস্থিত হলো, কতজন শিক্ষার্থী খাবার নিয়ে আসলো এবং কতজন নিয়ে আসলো না, কেন নিয়ে আসলো না সেটা আমরা মন্তব্যতে